যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তায় বিস্মিত সরকারের ৫ মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই, বহির্বিশ্বের সাথে সম্পর্কের কোনো হেরফের হবে না। এটা নিয়ে এসকালেট করার বা ওভার রিঅ্যাক্ট করার কোনো সুযোগ নেই, বরঞ্চ কোনো তথ্য থাকলে তারা যেন আমাদেরকে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রই তো সেদিন স্কুলে প্রবেশ করে 10 জনকে হত্যা করেছে, প্রতিনিয়ত সেখানে খুন হয়। এটি নতুন সতর্কতা নয়, আগের বার্তারই নবায়ন, বললেন মার্কিন রাষ্ট্রদূত। As does every ambassador or high commissioner here, to make sure that our citizens are safe. ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, চলছে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ। আমাদের যথেষ্ট অনুধানযোগ্য, উল্লেখযোগ্য সাফল্য এসছে, আমরা কাজ করে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি রঞ্জন শুভ্র এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বোধনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, পূজা নির্বিঘ্ন করতে রাজধানীতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামের 5 জেলায় বিজিবি মোতায়েন। শিশু নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ, এমন কর্মকাণ্ড করে কেউ পার পাবে না, শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রাজধানীতে বিআরটি এর অভিযানে বাস শ্রমিকদের শাস্তির প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ, গুলিস্তান থেকে বাস দীর্ঘক্ষণ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি। কোনো বাস পাচ্ছে না, কোনো গাড়ি পাচ্ছে না, কোনো সিএনজিও পাচ্ছে না। আমরা বৃদ্ধ মানুষ, আমরা কোথায় যাবো, বাসে যাবো আমরা কিভাবে? বান্দরবানের রুমায় গাইড সহ 2 পর্যটক উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে 1 জন নিহত, গুলিবিদ্ধ 2। এবং বাংলাদেশের চাহিদা মতো বিদ্যুৎ দিতে সম্মত ভারত, জানালেন প্রতিমন্ত্রী। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, মন্তব্য ভারতীয় হাইকমিশনারের। বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের 5 মন্ত্রী। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাড়াবাড়ি। অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ব্যাপারে ওবামা প্রশাসনের দৃষ্টিভঙ্গি কখনোই স্বস্তিদায়ক ছিল না। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সতর্কতা জারি করলেও বরাবরের মতোই সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্যের উৎস জানাতে পারেনি যুক্তরাষ্ট্র। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এমন সতর্কতায় পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের কোনো হেরফের হবে না। এসাঞ্জলের রিপোর্ট। 2 বিদেশি নাগরিক হত্যার আগে পরে এদেশে নিজেদের নাগরিকদের চলাফেরার উপর বাড়তি সতর্কতা জারি করে বেশ কটি পশ্চিমা দেশ। এর প্রেক্ষিতে রাষ্ট্রদূতদের ডেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তবে গত সপ্তাহে যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো জারি করল নিরাপত্তা সতর্কতা নোটিশ। শনিবার রাতে দেয়া এই নোটিশে বলা হয়, বিদেশিদের নিরাপত্তায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের নাগরিকদের উপর হামলা হতে পারে, এমন বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে তাদের কাছে। পশ্চিমা দেশগুলোর এ ধরনের তৎপরতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার কোনো আশঙ্কা আছে কিনা, এমন প্রশ্ন ছিল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে। এটা নিয়ে এসকালেট করার বা ওভার রিঅ্যাক্ট করার কোনো সুযোগ নেই, বরঞ্চ কোনো তথ্য থাকলে তারা যেন আমাদেরকে দেন। আমরা যে তথ্যগুলি আমাদের গোয়েন্দা সংস্থা পেয়েছে তার ভিত্তিতে কাজ চলছে। অ্যালার্টের পাশাপাশি রাষ্ট্রদূতরা যখন বিভিন্ন জায়গায় সফরে গেছেন, যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি পররাষ্ট্রমন্ত্রীর। খতিয়ে দেখবে বলছে, যে বের করেন আপনারা কি খতিয়ে দেখলো। সরকার তৈরি এবং পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। এদিকে দিনভর এ বিষয়ে পৃথক অনুষ্ঠানে কথা বলেন সরকারের 3 প্রভাবশালী মন্ত্রী। কয়েকটি বিদেশি দূতাবাসের এ ধরনের কর্মকাণ্ডকে বাড়াবাড়ি বলে অভিহিত করেন তারা। এই সংবাদের যে উৎস, সেগুলো কিন্তু আমাদেরকে জানায়নি। যদি জানাতো তাহলে আমরা আরো ব্যবস্থা নিতাম। এখানে রেড অ্যালার্ট জারি করে কি, এটা তেমন কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্রই তো সেদিন স্কুলে প্রবেশ করে 10 জনকে হত্যা করেছে, প্রতিনিয়ত সেখানে খুন হয়, যুক্তরাজ্যে হয়।
অস্ট্রেলিয়া সেদিন পুলিশ ফাঁড়ির সামনে দুজনকে হত্যা করা হয়েছে। ইউএস পলিসি আপনারা যতই চেষ্টা করেন না কেন, এটা আর খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না, এবং তাতে আমরা যে খুব এফেক্টেড হচ্ছি সেটাও না। দূতাবাসগুলোর সতর্কবার্তায় আইএসের কথা বলা হলেও এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন সরকারের মন্ত্রীরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্র সরকার নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, আগের দেয়া বার্তাটি শুধুমাত্র নবায়ন করা হয়েছে। সকালে রাজধানী মহাখালীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান বার্নিকাট। এটি সত্যি যে অল্প পরিমাণে হলেও একটি হুমকি রয়েছে আমাদের। আমরা এই বিষয়টি নিয়ে সতর্কও রয়েছি। দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে পুলিশ। আমি ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি তদারকি করছি। সন্ত্রাসীদের কোনো দল, মত বা গোষ্ঠী নেই। দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে অচিরেই সবার সামনে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে ডাক্তার সিরাজুল ইসলাম স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বেগম জিয়াকে সুস্থ হয়ে বিদেশ থেকে ফিরে আগামী নির্বাচনের জন্য মাঠে নামার আহ্বান জানান। যখনই বাঙালিগুলো অর্জন আসে তখন দেখবে চক্রান্ত শুরু হয়ে গেছে। দুজন বিদেশিকে হত্যা করা হলো, সে হত্যাকারীরাও ইনশাল্লাহ গ্রেপ্তার হবে, তাদের বিচারও বাংলাদেশে হবে। আর আজকে বলা হয় আইনের শাসন নাই। কে বলছে? শেখ হাসিনার আমলেই বরঞ্চ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তাই বলতে চাই, চক্রান্ত করে লাভ হবে না। ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসুন, এসে নির্বাচনের মাঠে নামুন। দেবী দুর্গার বোধন বা জাগরণের মাধ্যমে সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের। সন্ধ্যা থেকেই ঢাকের বোল, কাঁসার ঘণ্টা, শাঁখের ধ্বনিতে বোধন উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপে শিশু ও তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ এ আচারে অংশ নেয়। অশুভর দমন ও শুভর আনায়নই দেবী দুর্গার আগমনের মূল মন্ত্র বলে জানান মন্দিরের পুরোহিত। দেবী এবার মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে এবং যাবেন দোলায় চড়ে। সোমবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা। দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ ভাঙচুরের ঘটনায় সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভা শেষে ব্রিফিং করেন সংগঠনের নেতারা। এখনো দোষীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 17টি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে, যা আমাদেরকে আশঙ্কিত করে। তবুও আমরা আশাবাদী জনগণের সার্বিক সহায়তায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, আমি আপনাদের মাধ্যমে যারা এই কথাগুলো বলে বা যারা এটি নিয়ে রাজনীতি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে তাদেরকে বলতে চাই, পাল্টা আমার প্রতিমা ভাঙা এটা কি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়? দুর্গাপূজা এবং বিসর্জনের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে তিনি বলেন, সন্ধ্যা 6টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে। 6টার আগে বিফোর সানসেট সমস্ত প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা পূজা কমিটির সাথে কথা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে এই ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। দুই জায়গা সবচেয়ে বড় বিসর্জনের স্থান, একটি হচ্ছে ওয়াইজঘাট আর একটা হচ্ছে উত্তরা বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন। এই দুই জায়গার জন্য আমাদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দুই মানবতা বিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে আসন্ন দুর্গাপূজায় জামায়াত শিবির কর্মীরা নাশকতা করতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এই অবস্থায় নাশকতা প্রতিরোধে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। একই সঙ্গে সতর্কাবস্থা জারি করা হয়েছে সীমান্তে। আরো জানাচ্ছেন কমল দে।
উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা আয়োজনের সব ধরনের প্রস্তুতি এখন শেষ। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো। মূল উৎসব শুরু হবে মঙ্গলবার সপ্তমী পূজা থেকে। এক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াত শিবির দুর্গাপূজায় পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। হিন্দু সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান পূজা, সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের আশুরা, এইটিকে একই সময় আবার একটা এখানে ইন্টারন্যাশনাল একটা খেলা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তারা চেষ্টা করতে পারে, এটা মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনার ছক সাজানো হয়েছে। এই অবস্থায় বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামে পুলিশের সাথে টহলে নেমেছে অন্তত 4000 বিজিবি সদস্য। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। যেখানে যে পরিমাণ জনবল বা ফোর্স প্রয়োজন হবে আমরা সেই পরিমাণ ফোর্স আমরা তাৎক্ষণিক মোতায়েন করার জন্য প্রস্তুত রেখেছি। যে কোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা আমরা প্রতিহত করতে সক্ষম হব। এদিকে নাশকতা প্রতিরোধ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্ত এলাকায় দুর্গাপুজোর সময়কে উপলক্ষ করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের সকল বিউপিকে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার চট্টগ্রাম নগরীতে 298টি এবং জেলায় 1700 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শিশু নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু নির্যাতন করে কেউ পার পাবে না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে পরপর বেশ কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ধরনের খারাপ প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। কৈশোরের দুরন্তপনায় সবার মধ্যমণি হয়ে থাকা শিশুটি বেঁচে থাকলে আজ তার বয়স হতো 51 বছর। বেঁচে থাকলে দেখতে কেমন হতো শেখ রাসেলের মুখ, সে প্রশ্নের উত্তর আজ আর কারো জানা নেই। তাই হাজারো শিশুর মাঝেই ছোট ভাইয়ের ছবি খুঁজে বেড়ান বড় বোন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য দেশকে নিরাপদ করে গড়ে তুলতে চান তিনি, যাতে রাসেলের পরিণতি আর কাউকে বরণ করতে না হয়। অনেকে মনে করেন যে আমরা বেঁচে আছি বলেই হয়তো দেশের জন্য কিছু করতে পারছি, কিন্তু এই বেঁচে থাকাটা আপনজন হারিয়ে, বাবা মা ভাই বোন হারিয়ে এই বেঁচে থাকাটা যে কত কষ্টের, এটা হয়তো আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আর ওই ছোট্ট রাসেল যাকে কোলে করে বড় করেছে তাকে এইভাবে হত্যা করা হলো। আজকে রাসেলের 51 বছর বয়স হতো। মাঝে মাঝে সেটাই চিন্তা করি, রাসেল কেমন হতো দেখতে। শেখ হাসিনা বলেন, অনেক চড়াই উতরাই পার করে রাসেল সহ বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আর আগামী দিনের শিশুদের জীবন নিরাপদ রাখতে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার ছিল। আমি একটা আহ্বান জানাবো দেশবাসীকে, এইভাবে শিশুদের উপর যারা নির্যাতন করে বা শিশুদের হত্যা করে তাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ, তারা ছাড়া পাবে না। কিন্তু কেউ যেন এইরকম মানবতা বিরোধী কাজ যেন কেউ না করে। এই ধরনের ঘটনা যাতে বন্ধ হয় সেদিকে বিশেষভাবে সকলকে দৃষ্টি দিতে হবে। পরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত দাবা, চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। আপিলের রায়েও টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের মধ্যে থেকেই ভবিষ্যতে গুগল, ফেসবুকের মতো ওয়েবসাইটের নির্মাতা উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। একটা সময় গেছে যখন প্রযুক্তি নির্ভর সেবার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত মার্কেট প্লেসের অভাবে উৎসাহ হারাতো হাজারো তরুণ উদ্যোক্তা। তাই সরকারি উদ্যোগে এই প্রথম
তরুণ উদ্যোক্তাদের জন্য গড়ে তোলা হলো সফটওয়্যার টেকনোলজি পার্ক। রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে এই টেকনোলজি পার্ক চালু করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সকালে আগারগাঁওয়ে বিসিসি ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তরুণ উদ্যোক্তাদের স্টার্ট আপ উপমা দিয়ে 4টি প্রতিষ্ঠানকে বরাদ্দকৃত জায়গা বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ছোট বড় বিভিন্ন কোম্পানির পাশাপাশি উদ্যোগী তরুণরাও যেন লাভবান হতে পারেন সে ব্যবস্থাও থাকছে পার্কে। জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে ক্যাটাগরি এ বি সিতে যেরকম ইন্ডাস্ট্রিকে রেখেছি, পাশাপাশি জয় ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা স্টার্টআপদেরকেও একটা বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকেও আমরা তৈরি করতে চাচ্ছি। এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ভবিষ্যতের জন্য স্বাবলম্বী ও প্রযুক্তি দক্ষ জনশক্তি গড়ে তুলতে সফটওয়্যার পার্কে বিনামূল্যে ফ্লোর বরাদ্দেরও ব্যবস্থা করা হয়েছে। বিএনপি সরকার এসে হাইটেক পার্কের দিকে তারা নজরই দেয় নাই, ডিজিটাল আইটি বলে তাদের কোনো ধারণাই ছিল না। আর এখানে আমরা বেশি গুরুত্ব দিতে চাই স্টার্টআপের উপর। ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক আপনাদের মধ্যে থেকে উঠে আসবে। বেস্ট স্টার্টআপদেরকে দেব বিনামূল্যে এবং নিম্ন মূল্যে এই ফ্লোরটা রাখা হবে এই স্টার্টআপদের জন্য, এই উদ্যোক্তাদের জন্য। এরপর বিসিসি ভবনে স্পেশাল ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন ল্যাব উদ্বোধন করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত এক বাস কন্ট্রাক্টরকে কারাদণ্ড দেয়ায় যান চলাচল বন্ধ রেখে রাজধানীতে দিনভর বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকার পরও অন্য কোনো যানবাহন না পাওয়ায় পায়ে হেঁটে গন্তব্যস্থলে গেছেন অনেকে। প্রায় 6.5 ঘন্টা পর মালিক সমিতির হস্তক্ষেপে সন্ধ্যায় বাস চলাচল শুরু হলে নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বিস্তারিত তারেকুজ্জামান শিমুলের রিপোর্টে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি নতুন করে বাস ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। ঢাকা ও চট্টগ্রামের জন্য প্রযোজ্য ওই ভাড়া তালিকায় প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ানোর কথা বলা হলেও শুরু থেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করে আসছিলেন যাত্রীরা। এ অবস্থায় বারবার সতর্ক করার পরও কাজ না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযানে নামে বিআরটিএ। রোববার অভিযান চলে রাজধানীর মিরপুর, গুলিস্তান সহ বেশ কিছু এলাকায়। এ সময় বাড়তি ভাড়ার প্রমাণ মেলায় হিমাচল পরিবহনের এক কন্ট্রাক্টরকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আর তাতেই বেঁকে বসেন পরিবহন শ্রমিকরা। সকাল 11টার দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন তারা। এছাড়া মিরপুর বাস স্ট্যান্ড থেকে সারাদিনে একটি বাসও ছেড়ে যায়নি। এতে নগরী জুড়ে দেখা দেয় তীব্র পরিবহন সংকট। গাড়ি সাইড করার পরে আপনার ম্যাজিস্ট্রেট মনে করেন তাকে জরিমানা করা হয়েছে। মালিক গেছে, মালিককে খারাপ বিহেভ করছে। মালিক মহাজন চায় টাকা, আমার টাকায় উপার্জন করতে হলে আমাদের রোডে থাকতে হয়। আর বিশেষ করে আমাদের উপরে চেপটা বেশি আছে। চার্টের অনুযায়ী ভাড়া স্টাফ কন্ট্রাক্টর ভাড়া কাটে। আমাদের দাবি পূরণের জন্য আমরা এখানে নামছি। আকস্মিক এ ধর্মঘটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পরও গাড়ির দেখা না পাওয়ায় অনেকেই হাঁটা শুরু করেন গন্তব্যের পথে। আমি এখানে 2 ঘন্টার মতো দাঁড়ানো, কোনো বাস ছাড়ছে না। সকালেই বলে দিয়েছে যে ওরা কোনো বাস ছাড়বে না। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এই ভোগান্তি তো আমরাই ভুগতেছি, সাধারণ জনগণ ভুগতেছে, সরকার তো ভুগতেছে না। প্রায় 6.5 ঘন্টা পর বাস মালিকদের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার হয়। চলমান গাড়িতে, যাত্রী সাধারণ গাড়িতে রেখে যদি চালক কিংবা কোনো শ্রমিককে জেল দিয়ে দেওয়া হয়, তাহলে তো যাত্রীরাও তো যেতে পারতেছে না, যাত্রীদেরও তো অসুবিধা হচ্ছে। তো শ্রমিকদের দাবি ছিল যে আমাদেরকে যেন জেল না দেওয়া হয়। এই বিষয়গুলো আমি বিআরটিএ চেয়ারম্যানকে অবহিত করেছি। উনিও বলেছেন এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন, কিন্তু অনিয়ম করুক এটা আমরাও চাই না। সন্ধ্যায় বাস চলাচল শুরু হলে তাৎক্ষণিক স্বস্তি ফিরে এলেও পরে যানজটে নাকাল হন নগরবাসী। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে ভারত। সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সাংবাদিকদের বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ভবিষ্যতে এবং বর্তমানে যত পরিমাণ বিদ্যুৎ আমাদের প্রয়োজন ভারত থেকে, উনি এটা আমাদের কাছে এই মেসেজটা আমাদের কাছে পৌঁছেছেন যে তারা দিতে প্রস্তুত। আরেক যত পরিমাণই হোক, 2000 হোক, 3000 হোক, তারা দিতে প্রস্তুত 3000 মেগাওয়াটের। এবং এটা আলোচনা করে আমরা ঠিক করব কি পরিমাণ বিদ্যুৎ আমাদের ভারত থেকে আমরা নিতে পারবো ভবিষ্যতে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং পরিবেশের উপর প্রভাব পড়ে এমন ক্ষতিকর কিছুই থাকবে না সেখানে। 2 বিদেশি হত্যাকাণ্ডে সম্পৃক্ততা নিয়ে তদন্তের আগেই যারা মন গড়া বক্তব্য দিচ্ছেন
তাদের বিচার আগে হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। আমরা দেখছি যে কোনো অভিযোগ হলেই কারো বিরুদ্ধে কোনো তদন্ত কিংবা প্রমাণ হওয়ার আগেই দেশের সর্বোচ্চ জায়গা থেকে মন্ত্রিসভার সদস্যরা পর্যন্ত কাউকে অভিযুক্ত করে কথা বলেন। এটা আইনকে প্রভাবিত করা, বিচারকে প্রভাবিত করা শামিল, এবং এর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে নির্বিঘ্নে তারা কোনো প্রমাণ ছাড়াই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করছে। এটা অন্যায়, এটা অনাচার। আমরা বলতে চাই যে এই ব্লেম গেম বন্ধ করা হোক। টাঙ্গাইল ৪ আসন উপনির্বাচনের প্রার্থিতা চেয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রেখেছেন নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই আপিল আবেদন খারিজ করে দেওয়ার পর কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে জানানো হয় এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। এর আগে সকাল ১১টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে শুনানিতে অংশ নেন কাদের সিদ্দিকী ও তার স্ত্রী। ঋণ খেলাপির অভিযোগে গত ১৩ই অক্টোবর কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে তারা দুজনেই নির্বাচন কমিশনে আপিল করেন। বান্দরবানের রুমা উপজেলায় এক গাইড সহ ২ পর্যটক উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে গ্রাম পুলিশের এক সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরও ২ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানায় দুপুর ১২টায় যৌথ বাহিনীর সাথে রুমা সীমান্তে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এরপর পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টারে বান্দরবান সদর উপজেলা থেকে সেনা সদস্য পাঠানো হয়। রুমা জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট রাফি ঘটনা নিশ্চিত করেছেন। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। গত ৩রা অক্টোবর বান্দরবানের রুমার রাইখং পুকুরপাড়া থেকে অপহরণ করা হয় ২ পর্যটক জাকির হোসেন মুন্না এবং আব্দুল্লাহ আল জোবায়ের সহ এক গাইড মাং সাই ম্রোকে। এরপর থেকে রুমার সীমান্তে অভিযান শুরু করে যৌথ বাহিনী। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার ব্যারিস্টার শাকিলা ফারজানার রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে শুনানি শেষে ২টি আবেদনে নাকচ করে দেন। হাটহাজারী থানায় দায়ের করা জঙ্গি মামলায় শাকিলা ফারজানার ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যাব। কিন্তু এই মামলায় এর আগে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন শাকিলা ফারজানা। তার আইনজীবীরা বিষয়টি আদালতে তুলে ধরলে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়। এদিকে মামলায় সরকার নিযুক্ত কৌঁসুলি শাকিলা ফারজানার জামিন আবেদনের বিরোধিতা করেন। গত ১৮ আগস্ট ঢাকার ধানমন্ডি থেকে শাকিলা ফারজানাকে গ্রেফতার করে র্যাব। সিলেটের আলোচিত শিশু রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ১০ম দিনে মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা। এর মধ্যে দিয়ে শেষ হলো মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। আগামী ২০ অক্টোবর মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার প্রধান আসামি কামরুল সহ ১১ আসামিকে আদালতে নেওয়া হয়। এরপর বেলা ১২টার দিকে মহানগর দায়রা জজ মোহাম্মদ আকবর হোসেন মৃধার আদালতে তাদের হাজির করা হয়। তাদের উপস্থিতিতে সাক্ষ্য দেন মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক ও মামলা তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার। এ নিয়ে এ পর্যন্ত মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ৩৬ জন সাক্ষী। গত ৮ জুলাই শহরের কুমারগাঁওয়ে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। আসাদ সরকারকে রক্ষার জন্য নয়, বরং যে কোনো মূল্যে আইএসকে পরাজিত করতেই সিরিয়ায় বিমান অভিযান চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। শনিবার নতুন করে দেশটিতে জঙ্গিদের প্রায় ৫০টি অবস্থানে বিমান হামলা চালানো হয় বলে জানায় মস্কো। এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার রাজনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে সিরিয়া সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। শনিবার ইদলিব ও লাতাকিয়া প্রদেশে জঙ্গিদের ৪৯টি অবস্থানে ৩৬ দফা বিমান হামলা চালানোর কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। এতে আসাদ বিরোধী যোদ্ধাদের একটি প্রশিক্ষণ ক্যাম্প সহ
আইএস জঙ্গিদের কয়েকটি অস্ত্রাগার ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সিরীয় বেসামরিক নাগরিকরা আইএস সম্পর্কে গোপন তথ্য সরবরাহ করে চলমান রুশ অভিযানকে সহযোগিতা করছে। এদিকে আলোচনার মাধ্যমে সিরিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আইএস বিরোধী অভিযানে সিরিয়াকে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ডিসেম্বরে বিপিএল এর পর দেশের বাইরে সিরিজ খেলার ব্যাপারে ভারত সহ বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। পাশাপাশি আগামী বছরের ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপির বাইরেও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এছাড়া আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের ম্যাচগুলো ঢাকাতে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। যেহেতু একটা স্লট আছে, এ ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। বিসিসিআই শুধু না, আমাদের সাথে আরো কয়েকটা বোর্ডেরই কথা হয়েছে। ইনফ্যাক্ট আমরাও আশা করছি যে ডিসেম্বরে কিছু খেলা আমাদের অংশগ্রহণ করা যায় কিনা, সেটা দেশের বাইরে আর কি। মূলত টার্গেটটা এখন টেস্ট ম্যাচ বেশি খেলার জন্যই আমরা চেষ্টা করছি। তো সেক্ষেত্রে যে সমস্ত দলগুলোর সাথে আমাদের পর্যাপ্ত টেস্ট খেলা নেই, আমরা তাদের সাথেই কথা বলেছি। আমরা চেষ্টা করব 2016-তে আমাদের খেলা একটু কম আছে কম্পারেটিভলি অন্যান্য বছরগুলোর তুলনায়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো 16-তে কিছু ম্যাচ, এডিশনাল ম্যাচ আয়োজন করা যায় কিনা। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতায় বিস্মিত সরকারের 5 মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না। বোধনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু। পূজা নির্বিঘ্ন করতে রাজধানীতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামের 5 জেলায় বিজিবি মোতায়েন। শিশু নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ, এমন কর্মকাণ্ড করে কেউ পার পাবে না, শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রাজধানীতে বিআরটি এর অভিযানে বাস শ্রমিকদের শাস্তির প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ। গুলিস্তান থেকে বাস দীর্ঘক্ষণ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি। এবং বাংলাদেশের চাহিদা মতো বিদ্যুৎ দিতে সম্মত ভারত, জানালেন প্রতিমন্ত্রী। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, মন্তব্য ভারতীয় হাইকমিশনারের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গেই থাকুন সময়।